হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশ। আজকে টপার টক্সে আমরা আরেকজন বাংলার গর্বকে আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রেয়া মণ্ডল ম্যাম। তিনি এবারে 2022 সালে WBCS এক্সামে ফুড অ্যান্ড সাপ্লাইতে সিলেক্টেড হয়েছেন। ম্যাম, আপনাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই টপার টক্সে। Thank you for raising me. ম্যাম, শুরুতেই একটা খুব কমন কোয়েশ্চেন আপনার কাছে রাখবো ফর দ্য অ্যাসপিরেন্টস। সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন স্কুলিং, এই যে পুরো স্টোরিটা ছিল স্কুল থেকে কলেজ এবং সেখান থেকে WBCS-এ আসা, এইটাকে যদি একটু আপনি ব্রিফলি শেয়ার করেন যে কিভাবে হয়েছিল। আচ্ছা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে, কাঁথি 3 নম্বর ব্লকের অন্তর্গত হরিণা পাঁচদলবাগ নামে একটি গ্রামে। Am I audible? ইয়েস ম্যাম। Okay. আচ্ছা, আমার ওখানেই স্কুলিং, কলেজও আমার নিয়ার বাই কলেজই ছিল। আমার 2014 গ্রাজুয়েশন কমপ্লিট হয়, 2016 আমার মাস্টার্স কমপ্লিট হয়। তারপরে আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। 2017 প্রথম দিক থেকে আমার প্রিপারেশনটা শুরু হয়। 2018-তে আমার ফার্স্ট অ্যাটেম্প WBCS এ। দেন 2018-তে আমার কিছুই হয়নি, মানে প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, মেন্স দিয়েছিলাম, কিন্তু আমার হয়নি সেই বছরে। দেন 2019-এ আমি WBCS গ্রুপ সি তে সিলেক্টেড হই অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার ACTO। এখন আমি WBCS গ্রুপ সি তেই কাজ করছি। আর তারপরে এটা আমার WBCS 2022-এ গ্রুপ এ তে সিলেক্টেড হচ্ছে। ওকে, তো আমরা একটু শুরুতেই জানতে চাই যে আপনার অপশনাল সাবজেক্টটা কী ছিল, তারপর ভিডিওর শেষে আমরা আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা জানবো। আমার অপশনাল সোশিওলজি ছিল। সোশ্যোলজি ছিল, আচ্ছা। তো ম্যাম, এরপরের প্রশ্নটা হচ্ছে যে আপনার যে WBCS-এ আপনি সিতে ছিলেন এবং অবশ্যই তারপরে এতে সিলেক্টেড হলেন, এর মাঝে তো আপনি চাকরিতে মানে জয়েন করেছিলেন, চাকরি করছিলেন। তো একটা চাকরি জয়েন করার আগের প্রিপারেশন এবং চাকরি যদি জয়েন করার পর আবার সেটা ডিপার্টমেন্টালি উপরে যাওয়া হোক, হায়ারার্কি হোক, বা সেই তো একটা চাকরির জন্য আবার BCS-এ বসতে হচ্ছিলই। তো ম্যাম, এই দুটো প্রিপারেশন অর্থাৎ মানে প্রি জব প্রিপারেশন আর পোস্ট জব প্রিপারেশনের মধ্যে কী পার্থক্য থাকে, কি মনে হয়েছে আপনার? দেখুন, আমি যখন 2017-তে শুরু করি তখন তো আমি ফুল টাইম প্রিপারেশনের মধ্যেই ছিলাম। সারাদিন আমি যতটা সময় পারতাম আমি প্রিপারেশনের পেছনেই দিতাম। তো ওটা একদম ফুল টাইম আমার টাইম ছিল। কিন্তু যখন আমি জবে ঢুকলাম, আমার জয়েনিং হলো 2022-এর মেতে। তো তারপরে আমার 2022-এর প্রিলিমস হলো, মেন্স হলো। তো সেটা একদমই ওই টাইমটা তো দেওয়া সম্ভব নয়। তো যেহেতু আমার প্রিপারেশনটা হয়ে গেছিল তার আগে, কারণ আমি তার আগে অনেকটা সময় পেয়েছিলাম প্রিপারেশনের জন্য। তার আগে অলরেডি আমি 18, 19, 20 তিনটে মেন্স দিয়েছি। তো 21-এর মেন্সটা আমার দেওয়া হয়নি সামহাউ। তো আমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিটই ছিল। এবার আমার যেটা দরকার ছিল সেটা জাস্ট আমার ব্রাশ আপ করা, রিভাইজ করা, টুকটাক প্র্যাকটিস। তো ওটুকু আমি অফিসের ফাঁকে ফাঁকে যতটা টাইম পেতাম ওটা করতাম। তো এইভাবেই আমি প্রিপারেশনটা নিয়েছি। ওকে ম্যাম, এর পরবর্তী যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে প্রিলিমস এবং মেন্সের তো আমরা মোটামুটি জানি একটা MCQ ফরম্যাট আছে একটা বৃহত্তর স্টেজে গিয়ে। তো এই প্রিলিমস আর মেন্সের মোটামুটি আপনার GS প্রিপারেশনটা যেটা অন্তত MCQ ফরম্যাটে আসে, সেইটা তো হলিস্টিক্যালি হয়তো নিয়েছিলেন। তো সেইটার বুক লিস্টটা যদি একটু শেয়ার করেন সাবজেক্ট বাই সাবজেক্ট, এবং আপনি কীভাবে পড়তেন, অর্থাৎ ইতিহাসটা কীভাবে ট্যাকেল করতেন, জিওগ্রাফিকে কীভাবে পড়তেন, পলিটিকোনমিকে কীভাবে পড়তেন, যাতে আমাদের ছাত্রছাত্রীরা আর একটু আলোকিত হতে পারে যে তারা কী সোর্সগুলোকে চুজ করলে তাদের জন্য সেগুলো ঠিক রাখবে। দেখুন, আমার মনে হয় যারা অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকেই সোর্স গুলো জানে না বা বুক লিস্ট জানে না এরকম কেউ নেই। তাও আমি আমারটা বলছি, এটা নয় যে এটা এক্সক্লুসিভ, একদমই নয়। তো আমি একটা কথা বলি, আমি এখানে ইনস্টিটিউশনে পড়তাম, তো সেই ম্যাটেরিয়াল গুলো আমি প্রথমে পড়েছিলাম। প্রথমে কিন্তু আমি বইতে হাত দিইনি, কারণ আমি WBCS এর কিছু জানতাম না। আমার প্রথমে বেসটা ক্লিয়ার করা দরকার ছিল। তো আমি যখন আমার ওটা ক্লিয়ার হয়ে গেল, তখন আমার মনে হলো যে আমার ফার্দার অ্যাডভান্স নলেজ কিছু দরকার। তো তখন আমি কিছু কিছু বই কিনে, তখন বই থেকে এক্সট্রা কিছু পয়েন্ট যেগুলো আমার দরকার মনে হতো, বা মক দিতে গিয়ে বা কোনো পরীক্ষা দিতে গিয়ে যেগুলো আমি পারছি না, সেই পয়েন্ট গুলো আমি ওই বইগুলো থেকে কালেক্ট করতাম। এই নয় যে আমি শুধুমাত্র ম্যাটেরিয়াল পড়েছি বা শুধুমাত্র বই পড়েছি, ঠিক আছে। তো এরকম আমার মোটামুটি একটা ওভারঅল একটা প্রিপারেশন ছিল। ওকে, তো ম্যাম, অবশ্যই একটা বুক লিস্ট মোস্টলি কিন্তু কমনই হয়। তো আমরা প্রত্যেক বছরই অগণিত ছাত্রছাত্রীর একটা কমেন্ট দেখি যে এই অমুক অফিসার, মানে যার ভিডিওটা আমরা দেখছি, তিনি কী বইকে সাজেস্ট করছেন। যদিও হয়তো ইতিহাসের, যেহেতু এখন তো জানেন মেটেরিয়ালের অনেকটাই আধিক্য আছে, তো সেক্ষেত্রে যদি আপনি কিছু বুক লিস্ট একটু সাজেস্ট করে দেন যারা বিগিনার। হ্যাঁ, আমার যেমন আমার ধরুন এনসিএন্ট আর মেডিভেলের জন্য পুনম দালাল দহিয়ার বইটা ছিল, মডার্নের জন্য স্পেকট্রাম ছিল। এগুলো মোটামুটি কমন বই। পলিটির জন্য লক্ষ্মীকান্ত সবাই জানে।
ইকোনমিক্স, নিতিন সিংহানিয়া, মোটামুটি এগুলোই আমি কমন বই পড়েছি। ম্যাথস আরিয়ান্তের বই থেকে প্র্যাকটিস করতাম। আমি এমন কিছু আনকমন কিছু ফলো করিনি, নর্মাল এইসব বইই পড়তাম। অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যমে এটা জানতে পাচ্ছি যে ম্যাম কিন্তু মোস্টলি যে কমন রিসোর্সেসগুলোই অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেটাকে কিন্তু কোনো রকম কোনো জাজিংয়ে রাখেননি ওনার অ্যাসপিরেন্ট ফেজে। উনি সেগুলোকে রিগরাসলি ফলো করেছেন, রিলিজিয়াসলি ফলো করেছেন। তো ম্যাম এরপরে একটা প্রশ্ন একটু স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করবো আপনাকে, সেটা হচ্ছে সায়েন্স পার্টটা। এটা নিয়ে স্টুডেন্টদের অনেকটাই একটা বক্তব্য থাকে, সমস্যা থাকে। তো প্রিলিমসে তো একটা সায়েন্স পার্ট অল্প হলেও আসছে, 25 নম্বর হলো, এছাড়া মেন্সেও একটা সায়েন্সের বৃহত্তর পার্টকে আমরা দেখতে পাই। তো এই দুটো পার্টকে আপনি কিভাবে ট্যাকেল করেছিলেন? এখন আমি সায়েন্সের স্টুডেন্ট নই, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে সায়েন্সটা, প্রিলিমসের সায়েন্সের পার্ট যেটা থাকে, আমার মনে হয় সেটা মোটামুটি একটু প্রিপারেশন নিলেই মোটামুটি কভার করা যায়। কিন্তু মেন্সের যে পেপার 4, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং শুধু সায়েন্স তো থাকে না, অনেক কিছু সাবজেক্ট, তার মধ্যে কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল কোয়েশ্চেন্স, অনেক কিছু থাকে। তো আমার ক্ষেত্রে আমি কখনোই ওই পেপারে বেশি নাম্বার তুলতে পারিনি। আমার কোনোদিনই খুব ভালো নাম্বার আমি তুলতে পারিনি, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন পরপর চেঞ্জ হচ্ছে। তাও 2018-19-এর কোয়েশ্চেন আর 2022-23-এর কোয়েশ্চেন কিন্তু আলাদা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমার মনে হতো যে আমি যদি 100 তুলতে পারি তো আমার জন্য এনাফ। ঠিক আছে, আমি সেটাও হয়তো আমি কোনো কোনো পরীক্ষায় পারিনি। তো ওই পেপারে আমি একদমই স্ট্রং নই। কি সাজেশন দেবো? মানে ম্যাম প্রচণ্ডই সৎ একজন মানুষ। আমরা একজন অফিসারকে দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে, যিনি কিন্তু যে পার্টটাতে উনি মনে করেন যে উনি দক্ষ নন এখনও অবধি, স্টিল শি হ্যাজ ক্র্যাক দ্য এক্সাম। তারপরেও ম্যাম হয়তো একটু চাইলেন যেটা বোঝাতে, যে ম্যাম এতটা দক্ষ নন যে তোমাদেরকে এটা শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মানে অনেস্টিটাকে প্রকাশ করলেন এটা ভিডিওটার মাধ্যমে। এটা প্রচুর হাজার হাজার ছাত্রছাত্রী দেখবে। একদমই, পিএসসি যখন নাম্বার লিস্ট পাবলিশ করবে তখন তো দেখতেই পাবে সবাই যে নাম্বার কি অবস্থায় আছে। রাইট ম্যাম। এরপরে আমরা তো বুক লিস্ট দেখলাম, মোটামুটি প্রিপারেশন ফেজটাও আপনার জানতে পাচ্ছি। তো ম্যাম অনেকের একটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে মেন্সে টপারদের মার্কস কিরকম ছিল। তবে আপনার যদি মার্কসটা একটু শেয়ার করেন। আচ্ছা, প্রথমত আমি টপার নই, আমার র্যাঙ্ক অনেক পরে। আমার ওভারঅল র্যাঙ্ক 82। তো সেক্ষেত্রে আমার নাম্বার খুব বিশাল কিছু আমি বলবো না। তো যাই হোক, যেটা ছিল আমি তাই বলছি। আমার কিন্তু প্রথম থেকেই, আমি 2018 থেকে 22 অব্দি যতবারই মেন্স দিয়েছি, কখনোই আমার এমসিকিউ স্কোর কখনোই আমার মানে 500 তো আপ হয়নি, কোনোদিনই নয়। আমি 2019-এ গ্রুপ সি কোয়ালিফাই করেছি, এখন চাকরি করছি, সেখানে আমার এমসিকিউ স্কোর ছিল 460 অ্যারাউন্ড। ঠিক আছে, তাতেই আমি কল পেয়েছি, কোয়ালিফাই করেছি, চাকরি করছি। এবং 2019 হলো 20তেও আমি গ্রুপ সির জন্য ইন্টারভিউ কল পেয়েছিলাম। ঠিক আছে, তখনও আমার কিন্তু ওই 460-70 ওই অ্যারাউন্ডই ছিল, আমার কখনোই 500 ক্রস করেনি। এবার এই বছরে যেটা হয়েছে 2022-এ, ম্যাথটা আমার এত খারাপ হয়েছিল, ম্যাথ আর আপনার এই সায়েন্স পেপার তো আমার কখনোই ভালো হয় না। আমি শেষ দিন এসে আর আমার গোনার মতো আমার অবস্থা ছিল না স্যার, মানে আমি বুঝেই গেছিলাম যে আমি ম্যাথসে এত খারাপ হয়েছে। আপনারা পেপার দেখলে বুঝতে পারবেন, 2022-এ জিআই প্রায় ছিলই না বলতে গেলে, শুধুই ম্যাথ ছিল। আর এত লেংদি ম্যাথ ছিল, আমার প্র্যাকটিসের একটু অভাব ছিল। তো আমি ম্যাথসে খুবই বাজে হয়েছিল, মানে আমার এক্সপেকটেশনটা এত বাজে ছিলই না। তো আমি ঠিক করে গুনিনি, তবে আমার অ্যাজাম্পশন যেটা, যে আমার ওই 500 অ্যারাউন্ডই ছিল, হয়তো 500 থেকে একটু বেশি হবে কি একটু কম হলেও হতে পারে, আমি এক্স্যাক্টলি কিন্তু গুনিনি অ্যাজ পার পিএসসির অ্যান্সার কি। ঠিক আছে, তো আমার মনে হয় 500 অ্যারাউন্ডই আমার নাম্বার এমসিকিউতে ছিল, এর বেশি তো হবেই না। তো ম্যামকে এর পরের প্রশ্ন, আমি প্রত্যেকেই একটা কথা ভিডিওটা চলাকালীন বলতে চাই, যে যাদের ভিডিওটা ভালো লাগছে ডেফিনেটলি তোমরা একটা লাইক করে দিও। বিকজ ইউটিউব অ্যালগোরিদম থেকে এটা আমরা জানতে পারি যে ভিডিও লাইক করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, নয়তো পৌঁছয় না। তো লাইক করার কারণটা মানে করতে বলার এটাই কারণ। আর কমেন্ট করে জানাতে পারো যারা যারা এরকম একটা অনেস্ট রিভিউ পছন্দ করো এবং আমার চ্যানেলে দেখতে পছন্দ করো। ম্যাম ইজ ভেরি অনেস্ট। তো ম্যাম এর পরের প্রশ্নটা হচ্ছে যে বহু ছাত্রছাত্রীর এই 2020 পর থেকে যেটা দেখতে পাচ্ছি ট্রেন্ডটা, সেটা হচ্ছে যে ডিসক্রিপটিভ পেপার নিয়ে, ইংরেজি এবং বেঙ্গলি। তো আপনার ইংরেজি এবং বাংলা পেপারের প্রিপারেশনটা ঠিক কিরকম ছিল? আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলছি, কারণ ডেসক্রিপটিভ পেপারটা আমার মনে হচ্ছে প্রচন্ড ভ্যারি করছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। আমরা জেনারেলি স্টুডেন্টরা, আমরা যতটা সময় আমরা এমসিকিউ এর পেছনে দিই, ধরুন সারাদিনে কেউ যদি 10 ঘন্টা পড়ে, আমার মনে হয় যে সে 7 থেকে 8 ঘন্টা হয়তো এমসিকিউর পেছনে দিচ্ছে, প্লাস অপশনাল যদি কেউ গ্রুপের জন্য প্রিপারেশন নেয় অপশনাল পড়ে। আমার মনে হয় না ডেসক্রিপটিভের পেছনে আমরা সেই গুরুত্বটা দিই, অ্যাটলিস্ট আমিও দিইনি, মানে আমার ক্ষেত্রেও আমি বলছি, বা আমি দেখিও নি কাউকে। যে আমার মনে হয় ডেসক্রিপটিভটা কিন্তু একটা বড় ফ্যাক্টর,
একটা চাকরি সিকিউর করার জন্য। কারণ আমার নাম্বার আপনি শুনলেন যে আপনি 2019-এও আমি ওই 460 অ্যারাউন্ডে আমি চাকরি পাচ্ছি। আমি 2020-তেও কল পেয়েছি, ইন্টারভিউ কল, গ্রুপ সি এর ইন্টারভিউ কল পেয়েছি। সেখানে কিন্তু আমাকে অপশনাল ছিল না, যেহেতু গ্রুপ সি এর পরীক্ষা। কিন্তু আমার এমসিকিউ স্কোর এরকম ছিল, তাহলে আমি কলটা পেলাম কি করে? নিশ্চয়ই আমি ডেসক্রিপটিভের নাম্বারটা বেশি পাচ্ছি, কারণ ডেসক্রিপটিভের নাম্বারটা দেওয়া হচ্ছে। ঠিক করে যদি কেউ লেখে, আমার যেহেতু লিটারেচার ব্যাকগ্রাউন্ড, আমার মোটামুটি একটা ন্যাচারাল ফ্লোয়িং আছে লেখা, ঠিক আছে। এবার আমি প্র্যাকটিস মানে ওইরকম একদম ধরে ধরে তো প্র্যাকটিস করতাম না। আমি কি করতাম যে পরীক্ষার কিছুদিন আগে কিছু ডেটা, কিছু নিউজ পেপার থেকে কিছু, তখন মানে কারেন্ট টপিক কিছু এরকম টুকটাক একটু দেখে যেতাম, বা নিউজ পেপারে কিভাবে লেখে জিনিসগুলো একটু আমি দেখতাম, পরীক্ষার ধরুন 1 মাস 2 মাস আগে থেকে। তো তাতেই আমার ডেসক্রিপটিভে কিন্তু নাম্বার বেশ ভালো উঠেছে, না হলে কিন্তু আমি ফাইনালি সিলেক্টেড হতাম না, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই যে যারা ডেসক্রিপটিভে একটু উইক, বা যারা মনে করছো যে আমার এমসিকিউটা মোটামুটি আমার হয়ে যাচ্ছে কিন্তু ডেসক্রিপটিভটা আমি পারছি, আমার মনে হয় যে ডেসক্রিপটিভে একটু টাইম দেওয়াটা খুব দরকার, না হলে কিন্তু ফাইনালি সিলেক্টেড হওয়াটা একটু প্রবলেমেটিক। কারণ আমি এরকম অনেককে জানি যাদের এমসিকিউ স্কোর যথেষ্ট হাই, কিন্তু তারা ফাইনালি সিলেক্টেড হয়নি। এখানে কিন্তু ডেসক্রিপটিভ একদমই ভ্যারি করছে। একটু যদি ঠিক করে ওটাকে লেখা যায়, আমার মনে হয় ওটা যথেষ্ট ভালো নাম্বার ক্যারি করছে এখন। অর্থাৎ তোমরা প্রত্যেকেই যারা বিগিনার আছো বা হয়তো একটা প্রিলিম দিয়েছো, অর্থাৎ যারা 2-3টে দিয়েছো, তাদের তো অবশ্যই একটা ধারণা তৈরি আছে বলেই আমার মনে হয়। তারা কিন্তু অবশ্যই আমার এই বেশ কিছু টপার টকের থ্রু এবং আজকে ম্যামের এই টপার টকের থ্রু তোমরা জানতে পারছো যে ডেসক্রিপটিভ পেপারগুলো কিন্তু গেম চেঞ্জার পেপারের মধ্যে পড়ে। কারণ এমসিকিউতে মোরাললেস সবাই একই স্কোরই কম বেশি করে, বাট ডেসক্রিপটিভ কিন্তু পুরোপুরি চাকরিটা পাবে কিনা এটাও ডিসাইড করে দিতে পারে। তবে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতটা ইনফরমেশন শেয়ার করছেন স্টুডেন্টদের সাথে। এর পরের একটা প্রশ্ন আপনার কাছে করব, সেটা হচ্ছে পিটি এক্সপিরিয়েন্স। আপনি বেশ কয়েকবার ইন্টারভিউ ফেস করেছেন, আমি যদি খুব ভুল না হই। হ্যাঁ, আমি 2বার গ্রুপ সি এর ইন্টারভিউ কল, এবং একবার এটা আমার ফার্স্ট টাইম ফর গ্রুপে, তো আমার 3বার। তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন, স্টুডেন্টরা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সম্পর্কে আর কি জানতে আগ্রহী। আচ্ছা, আমি এবারেরটা বলি। এবারে আমাদের কিন্তু 2019-এর যখন গ্রুপ সি এর ইন্টারভিউ হয়, ওটা কিন্তু তখন কোভিড টাইম ছিল, তো ওটা অনলাইন হয়েছিল। প্রথমবার পিএসসির ইতিহাসে এবং আমাদের জীবনের ইতিহাসে প্রথমবার অনলাইন ইন্টারভিউ হয়েছিল। তো সেক্ষেত্রে না, আমি ওই ফেস টু ফেস ব্যাপারটা আমি ফিল করিনি অতটা। তো আপনার সঙ্গে যেমন আমার কথা হচ্ছে, এরকমই অনলাইনে ইন্টারভিউ হয়েছিল, ঠিক আছে। কিন্তু যখন আমি গ্রুপ এর ইন্টারভিউটা এটা দিতে গেলাম, ওখানে তো বোর্ড মেম্বার ছিলেন 4 জন ছিলেন, একজন মানে চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, 2 জন স্যার ছিলেন, আর একজন ম্যাডাম ছিলেন। উনি কোনো কোয়েশ্চেন করেননি, উনি সম্ভবত অবজার্ভ করছিলেন। তো 3 জন ছিলেন। চেয়ারম্যান ম্যাডাম আমাকে যেটা কোয়েশ্চেন করছিলেন, মেইনলি ডেমোগ্রাফিক বেসড, আমার ডিস্ট্রিক্টের ডেটা, লাইক এরিয়া, লিটারেসি রেট কত, সেক্স রেশিও কত, কটা ব্লক আছে, এরকম টাইপের অনেকগুলো কোয়েশ্চেন করলেন, মানে পুরো র্যাপিড ফায়ার টাইপের, ঠিক আছে। এটা দিয়ে শুরু হয়েছে আমার ইন্টারভিউ। তারপরে আমার অপশনাল থেকে সেরকম কিছু জিজ্ঞেস করেননি, জাস্ট জিজ্ঞেস করলেন সোশিয়োলজি অপশনাল, হ্যাঁ ঠিক আছে, ওটা থেকে এত কিছু জিজ্ঞেস করেননি। এবার আমি যেহেতু এসিটিও, আমার জিএসটি নিয়ে কাজ, তো জিএসটি থেকে কিছু বেসিক কোয়েশ্চেন, মানে ওটা যে এসিটিও বলেই উত্তর দিতে পারবে এরকম কোনো ব্যাপার না, নর্মাল কোয়েশ্চেন, জিএসটি কত সালে এসছে, কোন অ্যামেন্ডমেন্টে এসছে, অ্যামেন্ডমেন্ট কত নম্বর আর্টিকেলে হয়, এরকম নর্মাল কোয়েশ্চেন করলেন কিছু। তারপরে এবার স্যারেরা 2 জন ছিলেন, ওনারা একজন তো নর্মাল জিএস এর কোয়েশ্চেন, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কটা আছে, এরকম টাইপের কোয়েশ্চেন। কিছু পার্টিকুলার ব্লকের নাম ধরে ধরে জিজ্ঞেস করলেন যে এটা কোন জেলায় আছে, ধরুন নর্থ বেঙ্গলের একটা ব্লক ধরে বললো যে এটা কোন জেলায় আছে, এরকম ভাবে পার্টিকুলার কিছু কোয়েশ্চেন। আমার ইংলিশ ছিল, আমার ইংলিশ থেকে কিছু কোয়েশ্চেন ছিল, একটা সেন্টেন্স দিয়ে বলছেন এটা এরর কারেকশন করো, কোথায় ভুল আছে বলো, এরকম টাইপের, মানে নর্মাল। এবার যেটা ধরুন আমি পারছি না, ওনারা এতটাই কর্ডিয়াল ছিলেন, মানে এইবারে প্রথমবার আমি খুব কর্ডিয়াল বোর্ড পেয়েছি। তো ওনারা হেল্প করছেন, কিন্তু দিচ্ছেন যে হ্যাঁ চেষ্টা করো, হবে, পারবে তুমি। তো তারপর যখন আমি পারছি, তখন ওনারা খুশি হচ্ছেন। তো এরকমই বোর্ড ছিল। তারপরে থার্ড মেম্বার ছিলেন, উনি পুরোটাই আমার লিটারেচারের থেকে পুরো একদম ডিপ থেকে কোয়েশ্চেন করছিলেন। তো আমি তো অনেক কিছু ভুলে গেছি, ন্যাচারালি আমার এতদিনের প্র্যাকটিস নেই। তো যতগুলো মনে পড়েছে বা বলতে পেরেছি, কিছু কিছু পারিনি। তো শেষে আমি বললাম যে স্যার আমি অনেকদিন ডিটাচ, তো আমি পারছি না, অনেক কিছু ভুলে গেছি। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই ছিল মোটামুটি এক্সপিরিয়েন্স। আর আরেকজন ম্যাডাম কিছুই বলেননি। তো এই মোটামুটি আমার 20 মিনিট মতো হয়েছিল। তো এই এক্সপিরিয়েন্স।
তো ম্যাম দুটো খুব কমন প্রশ্ন যেটা আমারও জাগছে এবং অ্যাসপিরেন্টদের সাথে যেহেতু আমরা কানেক্টেড থাকি তো প্রশ্নগুলো আসে তাদের থেকে। একটা প্রশ্ন এখন দেখতে পাই বিভিন্ন জায়গাতে যে ইন্টারভিউতে মানে যখন আমরা ইন্টারভিউ কলটা পাই ওখানে থাকাকালীন বাংলায় নাকি ইংরেজিতে কোনটা বেশি শ্রেষ্ঠতম ভাষা WBCS এর ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে? দেখুন, ভাষা তো এইভাবে শ্রেষ্ঠতম নিকৃষ্টতম এইভাবে কিছু হয় না। এবারে ম্যাডাম যখন শুরু করলেন, যেহেতু র্যাপিড ফায়ার টাইপের কোয়েশ্চেন ছিল, তো ওতে ল্যাঙ্গুয়েজ অতটা উনি জিজ্ঞেস করছেন যে লিটারেসি রেট কত, তো এরকম টাইপের, একটু তো কোনো ল্যাঙ্গুয়েজ বা গ্রামার বা সেন্টেন্স ফরমেশনের দরকার হয়নি, ঠিক আছে। এবার বাকি যারা ছিলেন ওরা না, ম্যাডাম আমার মনে হয় না খুব একটা করে। এবার তবুও কি হয়, ধরুন উনি যেটা আমাকে ইংলিশে বলছেন, এটা এক্সপেক্টেড যে আমি ওনাকে ইংলিশে অ্যান্সারটা দেবো, এটা হলে ভালো হয়। এমন কিছু তো ওনারা তো এসে লিখতে দেবেন না বা কিছু লেকচার বলতে দেবেন না যে ওটা ইংলিশেই বলতে হবে বা কিছু। তো নর্মাল কনভারসেশনই ছিল, সেরকম কোনো ইংলিশে মানে ইংলিশে বাংলায় ওরকম কোনো ব্যাপার না, মিক্সড ছিল। ওটা কোনো চাপের ব্যাপার বলে আমার মনে হয় না। কারণ প্রচুর মিথ স্টুডেন্টদের মধ্যে আছে, তো আমরা চাই সেগুলো WBCS অফিসাররা একদমই নয়, নিজের কথাটা ঠিকভাবে বলতে পারলেই হলো। আর ম্যাম আর একটা প্রশ্ন ইন্টারভিউ রিলেটেডই, সেটা হচ্ছে যে বহু মানুষেরই তো বিভিন্ন রকম বিষয়তে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, যেমন আপনার ইংরেজি লিটারেচারে ছিল, তো ইংলিশ লিটারেচার থেকে আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন ডেপথে করা হয়েছে। তো যারা ধরুন আগামী দিনেও ইন্টারভিউ কল পাবে, ধরুন কারোর ইতিহাস লিটারেচার আছে, ইংরেজিও থাকতে পারে কোইন্সিডেন্টলি, তো সেক্ষেত্রে কি নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্টটাকেও একটু ঘেঁটে যাওয়া উচিত ইন্টারভিউর আগে? হ্যাঁ, অবশ্যই একটু তো বেসিক নলেজ তো সবার থাকেই, পড়ে এসছে মানে নর্মালি সবারই থাকবে। এবার যদি একদম বেসিক কিছু কোয়েশ্চেন করে সেটা যদি আমি না পারি, সেটা একটা ব্যাড ইমপ্রেশন হয়। তো খুব ডিপে হয়তো নাও মনে থাকতে পারে, স্বাভাবিক। আমাকে যেমন অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে, আমি সেগুলো ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। তো আমি বলেছি স্যার আমার এত ডিপে মনে নেই, তার মানে এই নয় যে আমি একদম বেসিক কোনো কোয়েশ্চেন আমি পারবো না, সেটা তো এক্সপেক্টেড নয় না। এবার কিছুটা দেখে যাওয়া আমারও মনে হয় উচিত গ্রাজুয়েশনের সাবজেক্ট। এরপরে এটা সম্ভবত আজকের শেষ প্রশ্ন, বিকজ আপনি অনেকটা সময় দিয়েছেন, এতগুলো প্রশ্নের আপনারা তো ডিটেলে উত্তর দিয়েছেন, স্টুডেন্টদেরকে আলোকিত করছেন। তো এই প্রশ্নটাও আমরা পাই বিকজ ম্যাম আপনি জানেন যে বহু ছাত্রছাত্রী তো বেসিক্যালি পিটি কল অব্দি পৌঁছতে পারে না, তো তারা এক্স্যাক্টলি জানে না যে মেইনস আর পিটির মাঝখানে কোনো অ্যাসপিরেন্ট PSC থেকে কোনো লেটার রিসিভ করছে, তাতে কি লেখা আছে, কেউই তারা অনেকে জেনে উঠতে পারে না। তো একটা প্রশ্ন অ্যাসপিরেন্টদের মধ্যে খুব কমনলি আসে, সেটা হচ্ছে ইন্টারভিউর অ্যাটায়ার। মানে আমার মহিলা ছাত্রছাত্রীরাও করে থাকেন যে একটা ইন্টারভিউতে একজন মহিলাকে ঠিক কিভাবে ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করতে হয় এবং একজন মেলকে। এবার আমি যেহেতু একজন রেসপেক্টেড ফিমেল অফিসারের ইন্টারভিউ নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো আমি স্পেশালি আপনাকে না হয় জিজ্ঞাসা করবো যে ফিমেল অফিসারদের অ্যাটায়ার কীরকম হওয়া উচিত ফর দ্য ইন্টারভিউ। দেখুন, আমার জন্য আমি যেটা করে গেছিলাম, আমি 3বার ইন্টারভিউ দিয়েছি, আমি 3বারই শাড়ি পরে অ্যাপিয়ার করেছি। তো আমি শাড়িতে খুবই কমফোর্টেবল, আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, তো আমি শাড়ি পরেই গেছি, আমার শাড়িতে কোনো অসুবিধা হয় না। এবার অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় শাড়ি ম্যানেজ করতে, হতেই পারে, খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে সালোয়ার কেউ পরতে পারে, কোনো ব্যাপার না। তবে শাড়ি আর সালোয়ারের মধ্যেই থাকলে ব্যাপারটা বেটার হয়, কারণ যেটাই হোক না কেন সেটা যেন আই সুদিং হয়, একটা ফর্মাল হয়, দেখে যেন মনে হয় যে একজন উডবি অফিসারের সঙ্গে ওনারা কথা বলছেন। তো শাড়ি হোক যাই হোক, হালকা কালার হতে হবে, একদম যেন ফর্মাল আই সুদিং একটা জিনিস হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি যত ফিমেল অ্যাসপিরেন্টরা এই ভিডিওটা দেখছো, তোমাদের অনেকে প্রশ্ন থাকতো যে দাদা চুল কতটা বড় রাখতে হয়, ছোটো চুলে অ্যাকসেপ্ট করবে কিনা, বা আমরা কী ড্রেস পরে যাবো। তো ম্যাম কিন্তু 3বার ইন্টারভিউ ফেস করেছেন, 2বার গ্রুপ C এবং 1বার গ্রুপ A। তো সেক্ষেত্রে ম্যাম শেয়ার করলেন ম্যামের জার্নি, ম্যামের এক্সপিরিয়েন্স। তোমরা এই ভিডিওটা দেখতে পারো, সেভ করেও রাখতে পারো, কারণ যদি মানে খুব তাড়াতাড়ি তো BCS হয় তা নয়, তোমাদের যখন যে পার্টটা মনে হবে দেখে নেওয়ার এই ভিডিওটাকে তোমরা আবার রিপ্লে করে দেখে নিতে পারো। তো ম্যাম এরপর আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামী দিন যে সমস্ত ক্যান্ডিডেটরা WBCS দেবে, কারণ WBCS এর একটা সিলেবাস বা প্যাটার্ন চেঞ্জ হতে পারে নামক একটা মানে ব্যাপার জানা যাচ্ছে, কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কেউই জানি না, কিন্তু এরকম একটা প্রসঙ্গ আসছে এবং তাতে বহু ছাত্রছাত্রী একটু বিচলিতও হয়ে পড়ছে যে যদি রাইটিং এক্সাম হয়ে যায় পুরোটা, আমরা কীভাবে কোপ আপ করবো। তো যদি আপনি আপনার তরফ থেকে একজন অফিসার হিসাবে যিনি এতবার ইন্টারভিউ ফেস করেছেন, তো যথেষ্ট এক্সপিরিয়েন্সড আপনি, যদি আপনার তরফ থেকে কিছু মোটিভেশন রাখেন ভিডিও শেষ করার আগে। এখনই তো আপনার প্যাটার্ন চেঞ্জের কোনো ব্যাপার নেই, যেটা PSC লাস্ট নোটিশ দিয়েছে। তো আপাতত 2024টা আমাদের হাতে আছে। তো যারা পুরোনো প্যাটার্নে এতদিন পরে অভ্যস্ত বা যারা পরীক্ষা দিয়েছে তাদের হাতে অন্তত 2024টা আছে, এখনো নোটিফিকেশন বেরোয়নি, তার মানে হাতে কিছুটা টাইম আছে। ফর প্রিলিমস মেন্সের জন্য তো আরো আছে। তো আমি বলবো যদি প্যাটার্ন চেঞ্জ হয় সেটা তো এর পরের থেকে হবে ম্যাক্সিমাম, যদি হয়। এইটা তো আমার হাতে আছে, তো এইটা একদম মানে যতটা সম্ভব নিজের 100% দিয়ে
চেষ্টা করাটাই ভালো। এবার পরে প্যাটার্ন চেঞ্জ হলে সেটাতে কপ আপ করতে একটু হলেও টাইম লাগবে, স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই। তো আমি বলবো 2024টা যারা এতদিন ধরে পড়েছো বা প্রিপারেশনের মধ্যে আছো, একদম ঠিকঠাক করে একদম মানে সেই জান প্রাণ লাগিয়ে দিয়ে 2024টা ভালো করে পরীক্ষা দাও, আশা করি ভালো হবে সবারই। তো 25-এ যদি চেঞ্জ হয় তাহলে তো মানে একটু হলেও টাইম লাগবে সবার ক্ষেত্রেই, তো সেটা সবার ক্ষেত্রেই হবে, একজনের ক্ষেত্রে তো হবে না। তো কম্পিটিশন খুব একটা সেরকম অসুবিধা হবে বলে মনে হয় না, ঠিক আছে? তো এই ওকে, তো ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এতটা মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের কাছ থেকে ছাত্রছাত্রী অবধি আপনাদের গল্পটা পৌঁছে দেওয়া, এবং আমরা সেটা করতে পারলে আমরা খুবই আপ্লুত হই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার আগামী জীবন, আপনার যে অফিসার লাইফ, সেটা অনেক অনেক আনন্দের হোক। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকুন, সবার পরীক্ষা ভালো হোক, সব অ্যাসপিরেন্টের সফলতা আমি প্রার্থনা করছি। থ্যাংক ইউ।